প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। বেশ কয়েকটা দিন ধরে যে পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে রাত 24 ঘন্টা বলতে গেলেই চলে, কোনো রকম কোনো বৃষ্টির ধরন ছিল না। তবে আজ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বেশ একটা ফুরফুরে আকাশ। মোটামুটি মেঘলা থাকলেও আকাশে কোনো বৃষ্টির কোনো বালাই নেই। তবে আজকে সারাটা দিন এমনটাই গেছিল। তো যাই হোক, বেশি অতিরিক্ত বৃষ্টি হওয়ার থেকে এখন আপাতত এরকম ওয়েদারটা বেশ ভালো লাগছে। যখন অনেক গরম পড়ে তখন কিন্তু প্রত্যেকেই চায় যে বৃষ্টি পড়ুক, যখন আবার শীত পড়ে তখন আবার বলে অনেক রোদ্দুর পড়ুক, গরম হোক। যখন আবার এই যে প্রচণ্ড বর্ষা পড়ে তখন বলে রোদ্দুর কখন বেরাবে। মানুষ জানো তো কখনো কোনো কিছুতেই সুখী নয়। প্রকৃতি তো কখনো মানুষকে সুখী করতে পারবে না। তবে আজকালকার দিনে এমনই একটা বিষয় হয়ে গেছে, ওই যে মানুষের কথার মধ্যে যেমন আরেকটা মানুষ উকিঝুঁকি মেরে নাক গলানো স্বভাব, বর্ষা বৃষ্টি হয়েছে ঠিক তেমন। কোন কালে যে কেমনভাবে নাক গলাতে হবে, বর্ষা এখন মানুষের কাছ থেকে সেই রূপটাও শিখে নিয়েছে। দেখো, এখন শীতকালেও বর্ষা হয়, গরমকালেও বর্ষা হয়, আর বর্ষাকালে তো বর্ষা হয়ই। তো সে এখন মানুষের মতো রূপ নিয়েছে, যখন তখন সে যে সময়ে নাক গলিয়ে দিয়ে যায়। তবে এই যে সবে তো আষাঢ় মাস শুরু হয়েছে, তার আগে থেকেই কিন্তু বর্ষা তার একেবারে ভুল দেখিয়ে দিয়েছে যে এবারে পচা আষাঢ় শ্রাবণ মাস। তো আমরা তো এই বৃষ্টি থেকে ভূগন্তি ভুগি প্রায় জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক থেকে। তো সেই থেকে ওই যে বৃষ্টি হয়, রোদ্দুর হয়, তবে আষাঢ় মাস পড়াতে একেবারে পচা বর্ষাকাল দেখিয়ে দিয়েছে। তবুও কিন্তু আমরা সন্তুষ্ট নই। এই বৃষ্টির মধ্য দিয়ে যেই ভ্যাপসা গরম পড়ছে তখন বলছি আরও হুড়মুড়িয়ে বৃষ্টি হয় যাতে করে ঠান্ডা হয়ে যায়। তবে কিন্তু আমরা বৃষ্টির চিন্তা করছি, কিন্তু আমাদের ভবিষ্যতের চিন্তা করছি না। আমাদের এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু সমস্ত চাষিদের ফসল পচে নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি তারা যদি এখন কোনো রকম কোনো ফসল লাগিয়েছে গরমকালের, সেটাও কিন্তু এই বর্ষার জন্য হচ্ছে না। তো সেখানে কিন্তু দ্রব্যমূল্যের হার বেড়ে যাচ্ছে। আর সেখান থেকে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের তো সংকটজনক অবস্থা। যে জিনিসটাই হাত দেবে সেই জিনিসটা মনে হবে যেন আগুন ছোঁয়া। দেখো, কথা বলতে বলতে আর এদিকে চাটা ঢালতে ঢালতে পাউরুটিটা তো এক সাইড পুড়িয়ে ফেললাম। তো যাকে দেব সে এখন এই পোড়া পাউরুটি দেখলেই মুখ কালো করে পড়বে। ছোটবাবু বলেছে তুমি চা বানাচ্ছ, তোমার চায়ের সাথে আমার জন্য একটা পাউরুটি নিয়ে আসবে। আর বড়বাবু বলেছে যে আমাকে একটু গুড় দেবে, আমি গুড় দিয়ে পাউরুটি খাবো। বলো তো কী ব্যবস্থা। তো এই যে ছোটবাবুর জন্য পাউরুটি নিয়ে গেলাম, আর আমিও ওর থেকে পোড়া সাইডে ছিঁড়ে নিয়ে পোড়াটুকু ফেলে দিয়ে মোটামুটি আমি ওর থেকে আধাটা খেয়েছিলাম। আর তারপরে এই যে জামা কাপড়গুলো ওই যে খাটের স্ট্যান্ডে মেলা ছিল, সেইগুলোকে এখন ঠিকঠাক করে ভাঁজ করে নিচ্ছি। যেহেতু গতকাল রাতে খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আর জামা কাপড়গুলো কিন্তু আজকে না, গত পরশু দিন, বলতে গেলে 3 দিন ধরে জামা কাপড়গুলোকে ফাইনালি শুকাতে পেরেছি। শুধুমাত্র একটা জিনিসের কারণে জামা কাপড়গুলো দিয়ে পচা গন্ধ বেরোয় না। ওই যে আমি জামা কাপড়ে বর্ষাকাল বলো, শীতকাল বলো আর গরমকাল বলো, সবসময় কিন্তু একটু কমফর্ট ইউজ করি। যেহেতু বাচ্চাদের জামা কাপড়, তো যতটা ফ্রেশ রাখা যায় ততটাই ভালো। তো এই যে গত কিছুদিন আগে আমাকে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই জামা কাপড় উল্টো করে ভাঁজ করবে না, এতে করে দরিদ্রতা আসে। সত্যি বলতে ওটা আমার জানা ছিল না। তবে দেখো, তোমার কমেন্টটা পড়ার পর থেকে আজকে থেকে চেষ্টা করেছি জামা কাপড় সোজা করে ভাঁজ করার। তবে জানো তো, জামা কাপড় তো সোজা করে ভাঁজ করেছি, এখন পরতে গেলেই সমস্ত জামা কাপড় উল্টো হয়ে যাচ্ছে। আমি জামা কাপড় ভাঁজ করে রাখার পরে আবার বড়বাবু আমার একটা গেঞ্জি পরেছে, সেই গেঞ্জিটা জানো তো ফট করে উল্টো করে গায়ে দিয়েছে। তো আমি বলছি এই তুই গেঞ্জি উল্টো করে গায়ে দিলি কেন? বলছে কেন, তুমি তো জামা কাপড় উল্টো করে রেখে দাও, সেইভাবে সোজা করে গায়ে দিয়েছে। আমি বলছি আরে বলো, দেখ গেঞ্জিটা আমি সোজা করে রেখেছি। তো বলছে তুমি তো ওই উল্টো করে রেখে দাও জামা কাপড় ভাঁজ করে, ওটাতে আরও সুবিধা হয়, তাড়াতাড়ি করে পরা যায়, মাথা দিয়ে গলিয়ে নিয়ে হাত দুটো তাড়াতাড়ি ঢুকে যায়। আর এই যে সোজা করা থাকলে গেঞ্জির ভেতর দিয়ে ওই আমার মাথা গুলিয়ে আবার হাত গুলিয়ে দিতে হবে, ওটা করে না অনেকটা অসুবিধা হয়ে যায়। তুমি মা প্লিজ আর উল্টো করে ছাড়া ভাঁজ করবে না জামা কাপড়। আমি বলছি
আরে একটা মাসিমণি বলেছে যে উল্টো করে জামাকাপড় ভাঁজ করতে নেই, তার জন্য আমি এবার থেকে ঠিক করেছি সোজা করে জামাকাপড় ভাঁজ করব। তোমরাও তোমাদের অভ্যাস বদলাও। কি বলো তো, আমাদের জীবন তো রুচিশীল, আমরা কিন্তু পরিবর্তনের যুগে নিজেদের অভ্যাস সত্যি পরিবর্তন করতে হয়। অভ্যাস এমনই একটা জিনিস, যদি সেটা হয়ে যায় তো সেটা বদ অভ্যাসের কথা বলছি। ভালো অভ্যাস তো ভালোই, আর বদ অভ্যাস দেখবে একেবারেই পিছু ছাড়তে চায় না। কিন্তু ভালো অভ্যাসগুলো দেখবে পিছু যেন হট করে কোথা দিয়ে ছেড়ে যায়। তবে তোমার মাইন্ডটাকে যদি তুমি একবার পজিটিভ ভিবস আনতে পারো, তাহলে কিন্তু কখনোই ওই নেগেটিভ মাইন্ডের ওই বদ অভ্যাসগুলো তোমার মাথার মধ্যে দিয়ে খেলবে না। আর এদিকে দেখো বাবু চলে গেছে, তার পরপরই তোমার দাদাভাইকে ফোন করেছিলাম যে কী গো, কী রান্না বান্না হবে, কিছুই তো বললে না, তো কী দিয়ে কী হবে। বলছে দাঁড়াও আমি আসছি। তো আসছি বলে এই যে নিয়ে এসেছে কিছু মানে পাবদা মাছ। তো আমি বললাম এই মাছ নিয়ে এসেছো, এই মাছ তো অতিরিক্ত ফোটে। শুধু এই কথা বলেই আমি ক্ষান্ত দেইনি, আমি বলছি কি যে তুমি আজকে আমার পুড়িয়ে ঝুড়িয়ে মারার কল নিয়ে এসেছো, আজকে আমি নিখাত পুড়ে ঝুড়ে মরবো। তো বলছে ওই যে তুমি তেল লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দাও, যেমন মাছের ডিম ফোটে না ঠিক তেমন এই মাছটাও ওরকম করে দেখো ফুটবে না। তো আমি সেরকমটাই করে রেখে দিয়েছিলাম। প্রথমে যখন ভয়তে ভয়তে মাছগুলো কড়াইতে দিয়েছিলাম তখন না একটু চড়পড় চড়পড় করে ফুটছিল। তো ওই জন্য প্রথমবার না যখন আমি মাছ দিয়েছিলাম তখন তোমাদের কাছে আমি ভিডিও শেয়ার করিনি, কিন্তু মাছ দেওয়ার পরে দেখি না ফুটছে না। কেননা যদি আমি ফোনটা স্ট্যান্ডে রেখে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে যাই, তাহলে দেখা গেল ওই যে চড়পড় করে ফোটার ভয়তে ফোন একদিকে যাবে, স্ট্যান্ড একদিকে যাবে, আমি একদিকে যাব। তো প্রথমবার যা হোক ভয়তে ভয়তে দিয়েছি, পরে দেখছি যে না ফুটছে না, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ওদিকে দেখো আর মাছের ঝোল করব, তো সর্ষে পোস্ত দিয়ে করব। তো সর্ষে আছে কিন্তু পোস্ত বাড়িতে নেই, তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো বলেছি পোস্ত আনতে। তো সেখান থেকে পোস্ত নিয়ে আসবে, ততক্ষণে আমার এদিকে যা রান্না বান্না করতে হবে সেই জোগাড়গুলো করে নিই। তো রান্না করব উচ্ছে ভাজা, আর এদিকে দেখো ডিম নিয়ে এসেছে, সেই ডিমটাকেও ট্রেতে রাখতে হবে। আর ওখানে রাখলে জিনিসপত্র রাখার খুব অসুবিধা হয়ে যায়, আর ডিমের ট্রেগুলোও ছোট, তো ভাবছি একটা ছোট ঝুড়িতে রেখে দেবো ডিমগুলো। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু আম শক্ত ফ্রিজ ভরে রেখে দিয়েছে, যেহেতু রোদ্দুর হচ্ছে না। আম শক্তগুলো ওই যে উনুনে জাল দিচ্ছে, উনুনের উপরেই থালা ভরে দিয়ে রেখে দিচ্ছি, তাতে করে যতটা শুকাচ্ছে, তারপরে থালাটাকে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছে, যাতে করে আম শক্তগুলো নষ্ট না হয়। তো আজকে দেখছি মেঘলা বৃষ্টি একটু কমেছে, গতকাল থেকে যদি রোদ্দুর হয় তাহলে তো বেচারার আমশক্তনি টানাটানি আর করতে হবে না, একটু রোদ্দুরে দিতে পারবে। আর এদিকে দেখো উচ্ছেগুলো এনে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কেটে কুচি কুচি করে লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এতে করে কিন্তু উচ্ছের দানাগুলোও সমস্ত বেরিয়ে গেছে, আর উচ্ছেটাও নরম হয়ে গেছে। তো আগে ভাবলাম ডালটাকে ফোড়ন দিয়ে দিই, ততক্ষণে উচ্ছেটা নরম হোক, তারপরে গিয়ে ওর থেকে দানাগুলো বার করে ফ্রেশ করে তারপরে উচ্ছেগুলোকে ভেজে নেব। আর জানো তো আমার উচ্ছে ভাজতে গেলে একটু কড়ার তলায় লেগে যায়, কেননা উচ্ছে ভাজা যদি আবার বেশি অতিরিক্ত তেল দিয়ে দিই তোমাদের দাদাভাই আবার বকাবকি করে, বলে উচ্ছের গা দিয়ে আবার তেল গলে নাকি। তার জন্য ওই যে পরিমাপ বুঝে যে এইটুকু তেল দিয়েই ওই উচ্ছেগুলো সমস্তটাই ভেজে নেব। তো জানো তো এই যে নরম করে নিয়েছি, এতে করে না উচ্ছেগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো এদিকে নিয়ে এসেছে পোস্ত, তো ভাবছি উচ্ছেগুলো ভাজতে ভাজতে পোস্ত সর্ষে আর ওইদিকে লঙ্কা দিয়ে একটু মশলাটা বেটে নেব। এখন অবশ্য কারেন্ট আছে, তবে এর মধ্যে কিন্তু 2-3বার কারেন্ট আপ ডাউন করেছে। তো দেখছি কারেন্ট যখন আছে এই সুযোগে আগে মশলাটা বেটে নিই। তো এই যে দেখো 1 চামচ দেবো ভাবছিলাম, তো সেখানে আবার কি মনে হলো যে আর আধা চামচ দিই, যেহেতু মাছ বেশ খানিকটাই আছে। আর এখানে 3-4 চামচ পোস্ত নিয়ে নেব। তোমার যেহেতু 1 চামচ আমি সর্ষে নিয়েছি 1.5 চামচ, তো এখানে নিয়েছি 4 চামচ পোস্ত, আর এদিকে কালো সর্ষে নিয়েছি 1.5 চামচ, আর সাদা সর্ষে নেব 2 চামচ। তবে জানো তো মশলাটা একটু বেশি হয়ে গেছিলো, বুঝতে পারিনি যে এত অল্প অল্প মশলা দিয়েছি তো এতটা হয়ে যাবে। তো কি করেছি বেশ খানিকটা মানে যতটা পরিমাণ লাগবে সেইটুকু দিয়েছি, আর বাদবাকিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যাতে করে অন্যান্য আরেকদিন হয়ে যায়। আর নর্মাল ফ্রিজে কিন্তু সর্ষে রাখলে কিংবা পোস্ত বেটে রাখলে কখনো ভালো থাকবে না, ডিপ ফ্রিজে রাখবে বরফ হয়ে যাবে, পরে গিয়ে সেটা ইউজ করবে দেখবে ভালো থাকবে। তো কিছু কিছু মশলা এমন আছে যে সেগুলো নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু ভালো থাকে না, কিন্তু ডিপ ফ্রিজে রাখলে ভালো থাকে। আর এই যে দেখো এর মধ্যে কিন্তু আমার উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর উচ্ছে কিন্তু বেশি পোড়া বড় ভাজা হয়নি, তবে উচ্ছেগুলো কড়াইতে লেগে গেছে, তবে বেশি একটা পোড়া লাগেনি, একটু ডলা দিলেই মোটামুটি উঠে যাবে।
আর এই যে বলছিলাম যে কথাটা, যে প্রথমবার তোমাদের দেখায়নি মোটামুটি মাছগুলো যখন দিয়েছে, আর এবারে দেখো দিলাম, সেই পরিমাণে কিন্তু ফোটেনি। যেরকম পটপট করে ফুটে ফুটে গায়ে লেগে যায়, তেল ছিটকে যায়, সেটা কিন্তু একদমই হয়নি। তোমরা চাইলে এই টিপসটা ফলো করে দেখতে পারো। তো চলো এদিকে মাছগুলো ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিই, আর ততক্ষণে আমার ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। নাজনীন ব্লগ থেকে দিদি ভাই রাজিয়া খান, টুম্পা সানা, সুদীপ্ত দেবনাথ আর মনোয়ারা লিখেছে যে তুমি কারোর কথায় কান দিও না, তুমি এইভাবেতেই এগিয়ে যাও। হ্যাঁ গো, তুমি যত নেগেটিভ মাইন্ড নেবে তত তুমি নেগেটিভিটির মধ্যে ডুবে যাবে। তোমার মাইন্ডকে সবসময় ফ্রেশ আর পজিটিভ এনার্জিতে ভরিয়ে রাখতে হবে। যে যাই বলুক ভাই, আমি সোনার হরিণ চাই, এইটা যদি একবার মাথায় ঢোকাতে পারো তাহলে কিন্তু কখনোই ওই নেগেটিভ চিন্তাভাবনা আর নেগেটিভ মানুষগুলোর কথাতে কান দেওয়া যাবে না। নেগেটিভ মানুষগুলো বরঞ্চ তোমার প্রকৃতির পক্ষে এসে সেই কিন্তু যাতে পজিটিভ ভাব নেয় সেই চেষ্টাই তোমাকে সবসময় করে যেতে হবে। তুমি যদি নেগেটিভের মধ্যে যাও তাহলে তুমি নেগেটিভ হবে, তুমি যদি পজিটিভ হও তাহলে যে নেগেটিভ মানুষটা তোমার মধ্যে আসতে চাইছে, নেগেটিভ তোমাকে করতে চাইছে, তুমি যদি পজিটিভ থাকো বললাম না, তাহলে কিন্তু সেও পজিটিভ হতে বাধ্য হবে। আর সে যে আমাকে এই যে কথা চালে ফাঁসাতে চেয়েছিল, সে তখন বুঝতে পারবে যে হ্যাঁ, আমার এই কমেন্টটা করা একদমই উচিত হয়নি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আরও কমেন্ট করেছিল আর ডেলি লাইফ থেকে রীতা বোন, আর কমেন্ট করেছিল অভিজিৎদের আইডি থেকে প্রিয়াঙ্কা বনু। সে লিখেছে তুমি খুব মিষ্টি। হ্যাঁ গো, তুমি তোমার মিষ্টি দুটো চোখ দিয়ে দেখছো বলে আমাকে মিষ্টি লাগছে। তুমি যদি মিষ্টি না হতে তাহলে আমাকে কখনোই মিষ্টতা বলে প্রমাণ করতে পারতে না। কেননা কারোর ভালো কোনো কিছু দেখতে বা সহ্য করতে গেলে তার মন, মানসিকতা এবং চোখ দুটোও সুন্দর হওয়া উচিত। তোমার চোখের দেখার ভঙ্গিটা সুন্দর বলে আজ তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করলে। আর অরুণ ঘোষ আইডি থেকে অঙ্কিতা বনুবা দিদিভাই লিখেছে আমিও তোমার তুলসীতলায় সন্ধ্যা দেওয়া থেকে আমি একটা প্রদীপ কিনেছি। হ্যাঁ গো, প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দিলে আমাদের সংসারে বা আমাদের গৃহে পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়, আর এটা কিন্তু করা অত্যন্ত জরুরি। আরও কমেন্ট করেছিল ডান্স উইথ রিমা থেকে, সে লিখেছে দিদি ভাই তুলসী গাছের মঞ্জুরি বড় হয়ে গেলে সেটা রেখে দেবো না কেটে ফেলে দেবো? না গো, তুলসী গাছের মঞ্জুরি যখন বড় হয়ে যায় তখন কেটে ফেলে দিতে হয়, আর ওটা একটা ভালো দিনক্ষণ দেখেই কেটে ফেলো। বুধবার করে যদি কোনো রকম অমাবস্যা, পূর্ণিমা, একাদশী না পড়ে তাহলে সেই দিনকারটাকে তুমি তুলসী মঞ্জুরিগুলোকে কেটে দিও। আর এমনও করতে পারো, তুমি ফেলে না দিয়ে তুলসী মঞ্জুরিটাকে গোবিন্দ সেবায়ও লাগাতে পারো, তাহলে তোমার এক কাজে দুই কাজ হয়ে যাবে। এমনিতেই কিন্তু যে তুলসী গাছে আমরা সন্ধ্যা দিই, প্রদীপ জ্বালাই, সেই তুলসী গাছের পাতা দিয়ে কখনো গোবিন্দ সেবা হয় না, যখন ছিঁড়তে হয় ছিঁড়ে নিতে হয়। আর এমনিতে তুমি কেটে যখন ফেলেই দেবে, তাহলে কেন ফেলে দেবে? তাহলে তাকে গোবিন্দ সেবাই উৎসর্গ করে দিও। আর ওই যে তিনক্ষণ দেখে তুলসী মঞ্জুরিগুলো কেটে দিও, যাতে করে তুলসী গাছটা বেশ ঝোপালো হয়। আরও কমেন্ট করেছিল শতাব্দী, সে লিখেছে দিদি ভাই জীবনে এগিয়ে যেতে গেলে অনেক মানুষ অনেক কথা বলবে, সব কথা মনে নিয়ে দুঃখ পেও না। তোমার মনে দুঃখ লাগলে ওটা ওদের কাছে নাটকই হবে। পজিটিভ মানুষকে পাত্তা দিও, নেগেটিভ তো অনেকেই আছে। ভালো লাগলো ভিডিওটা, ভালো থেকো। আরও লিখেছে যে দিদি ভাই তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখেছি, তোমার ভিডিও দেখে যেগুলো শিখেছি সেইগুলো ফলো করে আমি অনেকটা ভালো আছি। লাভ ইউ দিদি। থ্যাংক ইউ সো মাচ শতাব্দী এত মিষ্টি কমেন্টের জন্য। আর আমার থেকে যে তুমি উপকার পেয়েছো এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়ার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর কমেন্ট করেছিল তিয়া দত্ত, সে লিখেছে দিদি তুমি কি শুধু সোমবার করে শিব বাবার মাথায় ঘি আর মধু দাও নাকি সব দিনই দাও? না গো, সোমবার করে দিই আর শুক্রবার করে দিই, তবে যেদিনকার মনে থাকে না, এমনও দিন থাকে যে সোমবার হয়ে গেছে কিন্তু আমার মনে নেই, তো সেদিনকার নর্মাল জল দিয়েই কিন্তু আমি অভিষেক করাই। আর যেদিনকার মনে থাকে সেদিনকার অবশ্যই আমি ঘি মধু দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে দিই। আর যেহেতু এখন শাশুড়ি মা এসেছে ওই জন্য কিন্তু পুজোর ঘরের দায়িত্ব বেশিটা ওনার কাঁধেই থাকে, আর আমি শুধু এসে মাত্র ঠাকুরের ওই যে মাথায় জল অর্পণ করি আর প্রত্যেকের চরণে একটু ফুল জল দিয়ে দিই। আর আজকে দেখো আমাকে তো প্রদীপও জ্বালানো লাগেনি,
ধূপকাঠিও জ্বালানো লাগেনি, সমস্তটাই জ্বলছে। আমার শাশুড়ি মা জাস্ট একটু আগেই পুজো দিয়ে বাইরে গেলেন, আর আমি রান্নাবান্না সেরেই তার পরপরই এসে ঢুকেছি। আর এখন এই যে আমি যে ফুলগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম, কিছুটা তো বাটিতে সাজিয়ে রাখলাম, আর বাদবাকি নিয়ে এই যে ঠাকুর ঘরে প্রত্যেকের চরণে কিন্তু ফুল অর্পণ করছি। যে যার পুজো দেবে, কেউ কারোর ভক্তি আর কেউ কারোর পুজো কখনো কেউ দিয়ে দিতে পারে না। যেমন আমি খেলে আমার স্বামী আমার সন্তানদের খাওয়া হবে না, ঠিক তেমনই ওই জন্য যা যতটুকু ইচ্ছা বা চাওয়া পাওয়া থাকে সেগুলো তাকেই ভগবানের কাছে এসে মাথা নুইয়ে বলতে হয়, তবেই ভগবান সেগুলোকে স্বীকার করে। তুমি যদি তার দরবারে একবার ঘন্টা না নাড়াও, তবে সে কী করে বুঝবে তো তোমার কোনটা সুবিধা কোনটা অসুবিধা আছে। সমস্তটা পজিটিভ মাইন্ডে ভগবানের কাছে তুমি সঁপে দাও, তাহলে ঠিক একদিন দেখবে সেই জিনিসটা তুমি পেয়েছো। আমি পেয়েছি, তোমরা বিশ্বাস করো। পজিটিভ মাইন্ডে তুমি যদি ভগবানের কাছে যে কোনো কিছু একটা জিনিসই চাইবে ভক্তি ভরে, দেখবে ঠিক পাবে। ঈশ্বর যদি সেজন থেকে থাকে তোমার মধ্যে। এই যে ঠাকুর ঘরটা দেখো, এখন দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে, চোখটা ভরে যাচ্ছে। তবে এখানে ঈশ্বরের বাস নেই, স্বয়ং ঈশ্বর এখানে এসে উপস্থিত হবে। এত সুন্দর জায়গায় যেখানে আমাদের চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে, সেখানে ঈশ্বরের মন তো চোখ দুটোই ভরে যাবে। আর তারপরে এদিকে কিন্তু আমার শাশুড়িমা প্রত্যেকের খাবার দাবার দিয়ে দিয়েছে। আর এখন আমি এই যে ঠাকুর ঘর দিয়ে এসে আমার নিজের ভাতটা বেড়ে নিচ্ছে, আর ওদিকে তোমাদের দাদাভাই লাস্টে খেতে বসেছে। আমাকে বলছে তুমি খাবারটা বেড়ে নিয়ে এসো, আমার কটা ভাত দাও। তাই তাকে আগে কয়টা ভাত দিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যেমন বিকালবেলার বেসিক কাজ থেকে জামা কাপড় তোলা, ঘর ঝাড় দেওয়া, সেটাকে কমপ্লিট করে এখন সন্ধ্যা নেমে গেছে। এখন বাবু কিন্তু হনুমান চালিশা পড়ছে। বড়বাবু তো পড়া হয়ে গেছে, সে এমনিতেই আমার মতো মুখস্থ হয়ে গেছে, সে মুখস্থ পড়ে। আর ছোটোবাবু এই করে, ফোনে চালিয়ে নেয় আর তারপরে গিয়ে শুনে শুনে বলতে থাকে। তবে একদিন তারও ঠিক মুখস্থ হয়ে যাবে, আর আমিও সেই সাথে সাথে একটু তাল মিলিয়ে নিয়েছি। আর তারপর ওদেরকে বই নিয়ে বসিয়েছিলাম, আর এত পরিমাণে কাশি হচ্ছে আর গলা খুসখুস করছে যে ভাবলাম নিজের জন্য এক কাপ কড়া করে লিকার চা বানিয়ে নিই। আর আজকে সন্ধ্যাবেলা আমার শ্বশুর শাশুড়ি মা দুজনেই চা বানিয়ে খেয়েছে। আমার যেহেতু সন্ধ্যাবেলা চায়ের অত নেশা নেই, তবে ওই দুধ চা যদি পাই সন্ধ্যাবেলা তাহলে খাই, আর অসুবিধা হলে একটু লিকার চা বানিয়ে খাই, এই আর কি। তো আরও কমেন্ট করেছিল টালিয়া ঘোষ, সে জানতে চেয়েছিল যে আমি কি রোজ 3টের সময় ভিডিও পাবলিশ করি। হ্যাঁ, আমি রোজ ভিডিও পাবলিশ করি 3টের সময়, কেননা ইউটিউবে একটা রুলস আছে, সেই রুলস মেনে তোমাকে ভিডিও ডেলি একই টাইমে দিতে হয়। আরও কমেন্ট করেছিল ঝুমা, অনামিকা, নীলাক্ষু। তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তাহলে আজ আসি, সকলে খুব ভালো থেকো, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।